আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় ঐতিহাসিক উপন্যাস। উপন্যাস সাহিত্যের রূপভেদে যে অংশগুলো বা যে রূপভেদগুলো আমরা ক্লাসে আলোচনা করছি তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ঐতিহাসিক উপন্যাস। প্রথমেই আমি একটি পিপিটি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। এই স্ক্রিন শেয়ারের এই পিপিটির যে প্রেজেন্টেশনগুলো সেইগুলোর মধ্য দিয়েই আমাদের এই ক্লাসটা আমরা এগিয়ে নিয়ে যাব। ঐতিহাসিক উপন্যাস ঠিকভাবে আমরা হয়তো কোনোদিনই একথা জানতে পারবো না যে কোন প্রেরণা থেকে একজন ঐতিহাসিক ঔপন্যাসিক ইতিহাসের বনের মধ্যে উঁকি দিয়েছিলেন। হয়তো আমরা এটাও জানতে পারবো না যে নিজের ভাবমূর্তিকে কেন তিনি এক অতীত ছোঁয়া ছায়াচ্ছন্ন দর্পণের মধ্যে দেখতে চেয়েছিলেন। তার মধ্যে কি গল্প বলার আকাঙ্ক্ষাটাই ছিল প্রধান, নাকি ছিল ইতিকথার প্রতি কোনো আসক্তি? আমরা এও জানতে পারবো না যে তিনি পাঠকের মধ্যে ইতিহাসকে একটা অভিজ্ঞতা করে গড়ে তুলতে চেয়েছিলেন, নাকি জর্জর ব্যস্ত বর্তমানের মধ্যে থেকে একটা মন্থর সান্ত্বনার অতীতময় প্রবাল দ্বীপে তিনি আমাদেরকে নিয়ে যেতে চেয়েছিলেন। এ রহস্যের উত্তর খুঁজতে গিয়ে আমরা উত্তর পেতে না পারি, কিন্তু একথা ঠিক যে এই শাখাটি বাংলা উপন্যাস সাহিত্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, প্রসারিত হয়েছে। ইতিহাসের ঘনঘটার মধ্যে থেকে উপন্যাসের রসাবাদন সৃষ্টি করা খুব একটা সহজ কাজ নয়। তবুও যারা এর স্রষ্টা তারা এই কাজটিকে করতে পেরেছিলেন, অর্থাৎ ইতিহাসের যে ঘটনা তার সঙ্গে সেই ইতিহাসের ঘটনাকে সাহিত্যের পাঠকের কাছে সাহিত্য সৃষ্টির মাধ্যমে বা সাহিত্য হিসেবে উপস্থিত করতে পেরেছিলেন। এখন ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা কি বলা যেতে পারে, যে ঐতিহাসিক উপন্যাস কাকে আমরা বলবো? ইতিহাসের ঘনঘটার মধ্যে থেকে সাহিত্যের এই যে রসাবেদন সৃষ্টির করছেন একজন ঐতিহাসিক ঔপন্যাসিক, তিনি যে একটা সচেতন প্রয়াস করছেন, একে কিভাবে আমরা ইতিহাসের মধ্যে একে কিভাবে আমরা সংজ্ঞার মধ্যে বাঁধবো? হয়তো সম্ভব নয় সেইভাবে সংজ্ঞার মধ্যে বাঁধা, কিন্তু ঐতিহাসিক উপন্যাসের একটি সংজ্ঞা দিয়েছিলেন অধ্যাপক এফএইচ স্টডার। তিনি বলেছিলেন, it is a record of individual life, of individual emotion in circumstances and times of historical interest. For its making, two things are requisite: that there be a conception of, and that there be a knowledge of, and an appreciation of the importance of individual life. এই যে উদ্ধৃতিটা আমরা এখানে নিয়ে এসেছি, এই উদ্ধৃতিটা পাওয়া যায়, এই বক্তব্য পরিবেশিত হয়েছে এফএইচ স্টডারের এভলিউশন অফ ইংলিশ নোভেল বলে একটি গ্রন্থে এই মতামত ব্যক্ত হয়েছে। অর্থাৎ ঐতিহাসিক উপন্যাস থেকে ইতিহাসের সময় ও ঘটনাবলী জানতে পারা যায়, অর্থাৎ ইতিহাসের তথ্য ও সত্তা সম্পর্কে এবং ব্যক্তিগত জীবনের অন্তর্লক উদ্ঘাটনের প্রচেষ্টা বিষয়ে আগ্রহ না থাকলে ঐতিহাসিক উপন্যাস লেখা সম্ভব হবে না। গ্রিক সাহিত্যতাত্ত্বিক অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে ইতিহাসের চেয়ে সাহিত্যকে বেশি মর্যাদা দিয়েছেন। এই প্রসঙ্গে মনে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মন্তব্য, খুব গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক উপন্যাস বলে
একটি প্রবন্ধে তিনি এই মন্তব্য করেছেন। আমি একটু উদ্ধৃত করছি, সেটা উদ্ধৃতি শুরু হচ্ছে এইভাবে: ইতিহাস পড়িব না আইভান হো পড়িব, ইহার উত্তর অতি সহজ, দুই পড়ো। কাব্যে যদি ভুল শিখি, ইতিহাসে তাহা সংশোধন করিয়া লইব। উদ্ধৃতি শেষ। আসলে ঐতিহাসিক উপন্যাসের উপন্যাস হওয়াটাই জরুরি, ইতিহাস হওয়াটা গৌণ। ফলে এখান থেকে ঐতিহাসিক উপন্যাসের কয়েকটি লক্ষণ এবং বৈশিষ্ট্যকে আমরা চিহ্নিত করতে পারি। ইতিহাসের শক্তিমান বা বিলাসী কোনো রাজরাজরার কাহিনী ইতিহাসের প্রধান বিষয়বস্তু হয়। কাহিনী প্রিয় পাঠক তাতে আকৃষ্ট হতে পারে, কিন্তু তাতে সাহিত্যের উদ্দেশ্য সিদ্ধ হয় না। সচেতন পাঠক মানবিক সম্পর্কে রসদ খোঁজে। মানে কি, একটা উপন্যাস, সেটা আমি কেন পড়ব না, তার মধ্যে আমি মানবিক সম্পর্কের নানা দিককে জানবো, পড়ব। সেই মানবিক সম্পর্কের নানা দিক আমার কাছে উদ্ঘাটিত হবে, সেই কারণে উপন্যাস আমরা পড়ি। কিন্তু যখন আমরা ঐতিহাসিক উপন্যাস পড়ি, তখন যদি একজন ঔপন্যাসিক কেবলমাত্র ইতিহাসের তথ্যটাকে উপস্থাপন করেন, তাহলে তো আমরা উপন্যাসের রসাস্বাদন করতে পারবো না। সেই ঐতিহাসিক তথ্য তো ইতিহাসের বইয়ের মধ্যেও আছে, কিন্তু আমরা ইতিহাসের বইকে ছেড়ে যখন উপন্যাস পড়ছি, যখন ইতিহাস এবং উপন্যাস একটি জায়গায় এসে মিলিত হচ্ছে, যখন তাকে আমরা ঐতিহাসিক উপন্যাস বলছি, তখন ইতিহাসের যে বিরাট ঘনঘটা, সেই ঘনঘটার মধ্যে থেকে আমরা উপন্যাসের রসকে আস্বাদন করব। এর ভিত্তিতে আমরা এই যে বক্তব্যটা এতক্ষণ বললাম, এর ভিত্তিতে আমরা ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলোকে দেখে নেব। প্রথমত, ঐতিহাসিক উপন্যাসে অতীত ইতিহাসের একটি নির্দিষ্ট সময় পরিধি লেখক বেছে নেন, এবং সেই সময় বৃত্তের যে ঐতিহাসিক ঘটনা, তার প্রতি লেখকের একটি সমবেদনা প্রকাশ পায়, শ্রদ্ধা প্রকাশ পায়, আগ্রহ তো প্রকাশ পায় বটেই। এইটি হচ্ছে ঐতিহাসিক উপন্যাসের একটি কেন্দ্রীয় বিষয়। যেমন ওয়াল্টার স্কট তার আইভান হো উপন্যাসে মধ্যযুগীয় ইংল্যান্ডের বীর রাজা রিচার্ডের রাজত্বকালকে গ্রহণ করেছিলেন, এবং সেই রাজত্বকালের প্রতি তার একটি অপূর্ব শ্রদ্ধাবোধ ছিল, এবং সেই শ্রদ্ধাবোধ দ্বারাই তিনি এই ঐতিহাসিক সময়টিকে পাঠকের সামনে প্রাণবন্ত করে তুলতে পেরেছিলেন এবং অবশ্যই বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছিলেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এইটা যে ঐতিহাসিক ঔপন্যাসিক সমকালের রীতি, অর্থাৎ যে সময় বৃত্তটাকে তিনি বেছে নিচ্ছেন ইতিহাসের, সেই সমকালের রীতি নীতি, আচার ব্যবহার, সংস্কার, পোশাক পরিচ্ছদ, সেগুলোকে নিয়ে যেমন তিনি সচেতন থাকেন, তেমন তাকে ঘটনাবলীর মূল যে ঐতিহাসিক ভিত্তিটা, সেটাকেও মনে রাখতে হয়। অর্থাৎ একটা ঐতিহাসিক উপন্যাস লেখা হচ্ছে, সেই সময় যে সময়ের ইতিহাসটা উপন্যাসে গ্রহণ করা হয়েছে, সেটা হয়তো অনেক পূর্ববর্তী পুরাতন কোনো সময়। তো সেই সময়ের যে রীতিনীতি, সামাজিক আচার ব্যবহার, সংস্কার, পোশাক পরিচ্ছদ, কোনোটাই আর আমাদের এখনকার মতো নেই বা ছিল না। এই যে ছিল না, অথচ সেটাকে ঔপন্যাসিক উপস্থিত করছেন তার উপন্যাসের মধ্যে। অতএব তাকে ওই সময়ের এই বৈশিষ্ট্যগুলোকে পরিষ্কার করে ফুটিয়ে তুলতে হবে। এই কারণেই তাকে মূল যে ঐতিহাসিক যে ভিত্তিটা, সেইটি তাকে মনে রাখতে হয়। এটা কখনো তাকে ভুলে গেলে চলে না। ঐতিহাসিক কাহিনীর পাশে তাই কল্পনার কাহিনী স্থান পায়, কিন্তু যে কাহিনীটাকে ঔপন্যাসিক গ্রহণ করেন, তিনি কল্পনার কাহিনীকে কেন স্থান দেন? তার কারণ হচ্ছে, তাকে মানবীয় সম্পর্কে রসদ সৃষ্টি করতে হলে তাকে কল্পনার আশ্রয় নিতে হবেই। ইতিহাসে যে কথা বলা নেই, সেই কথা তিনি তার কল্পনার মধ্য দিয়ে ফুটিয়ে তুলবেন। তাহলে প্রশ্ন হচ্ছে এইটা, যে এই কল্পনাটা কতটা বড় হবে? এমন কি বড় হতে পারে যেটা একটি ইতিহাসের তথ্যকে বিকৃত করে দিতে পারে? না, সেরকম কিন্তু হবে না। যদি ঐতিহাসিক তথ্যকে এমনভাবে বিকৃত করে দেওয়া হয় যাতে
সেইটি ওই সময়ের ইতিহাসের সম্পূর্ণ বিপ্রতীপ একটি অবস্থানে দাঁড়িয়ে যায়, ঐতিহাসিক তথ্যের বিভ্রান্তি দেখা দেয়, তাহলে কিন্তু সেটিকে ঐতিহাসিক উপন্যাস হলেও সেটাকে ইতিহাস হিসেবে, ঐতিহাসিক উপন্যাসের যে অংশটা ইতিহাসকে পরিবেশন করা হয় সেই অংশটুকু ব্যর্থ হয়ে যাবে। ফলে যেমন এরকম ঘটনা ঘটেছিল, যেমন আইভান হো উপন্যাসের স্কট যেটা করেছিলেন, যে মধ্যযুগীয় ইউরোপের ইসেডের যুগের কাহিনী বলতে গিয়ে স্কট দ্বাদশ শতকের স্যাক্সন নরমান সংঘাতের বিবরণ দিয়েছিলেন। এটিকে বলা হয় কালানৌচিত্য দোষ বা অ্যানোক্রনিজম। তৃতীয়ত, ঐতিহাসিক উপন্যাসে একজন নায়ক থাকেন। তারা কারা নায়ক হন? সাধারণভাবে ঐতিহাসিক উপন্যাসে প্রধান কুশীলব যারা, অর্থাৎ ইতিহাসের যারা প্রধান চরিত্র, তারাই ঐতিহাসিক উপন্যাসের সেই পরিচিত চরিত্ররাই ঐতিহাসিক উপন্যাসের নায়ক হন। তিনি কীর্তিমান হতে পারেন অথবা কুখ্যাত হতে পারেন, যাই হোক না কেন তিনি খুব পরিচিত একজন মানুষ হন, তিনি ঐতিহাসিক উপন্যাসের নায়ক হন। কিন্তু আজকের ঐতিহাসিক উপন্যাসে অনেক ক্ষেত্রেই যে কেবল একজন মানুষ হয়ে থাকছেন ঐতিহাসিক উপন্যাসের নায়ক, তা কিন্তু নয়। সম্মিলিত প্রাণ প্রাচুর্য যেখানে দানা বাঁধছে, সেখানে ইতিহাসের নায়ক একজন মিলিত অস্তিত্ব হয়ে উঠছে। অর্থাৎ কোনো একজন নায়ক নয়, একটি সময় হতে পারে, একটি সম্প্রদায় হতে পারে, একটি নির্দিষ্ট ভাবনা চিন্তা হতে পারে। সেটাই ঐতিহাসিক উপন্যাস এমন ভাবে প্রকাশিত হচ্ছে, এমন ভাবে সেটাকে লেখক নিয়ে আসছেন যে এই সময় পর্ব, সময়ের একটি নির্দিষ্ট চালচলন, সময়ের একটি ভাবনাবৃত্ত অথবা কোনো একদল মানুষের ভাবনাবৃত্ত, এইগুলো কিন্তু উপন্যাসের নায়ক হয়ে উঠতে পারে। যেমন মানে একথা তো অস্বীকার, তা সত্ত্বেও একথা অস্বীকার করা যাবে না যে ঐতিহাসিক উপন্যাসে স্পার্টাকাসের মতো মানুষ যেমন ঐতিহাসিক উপন্যাসের প্রধান চরিত্র হতে পারেন, তেমন হতে পারেন রাজসিংহ। বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস রাজসিংহ, সেই রাজসিংহ উপন্যাসে কিন্তু রাজসিংহ একজন ব্যক্তিগত মানুষ হিসেবে নায়ক হয়েছিলেন। চতুর্থত, ঐতিহাসিক উপন্যাসের আয়োজন হয় একটা বিশাল পটভূমিতে। কেন না, একটি জাতির জীবনের সামাজিক রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত, তার আবেগ আলোড়ন এই বিশাল ঔপন্যাসিক বলয়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। তবেই একটি ইতিহাসকে প্রাণবন্ত করে তোলা এইটির মধ্য দিয়েই সম্ভব হয়ে থাকে। ফলে স্বাভাবিকভাবে একটি বিরাট পটভূমিকে সবসময় ঐতিহাসিক ঔপন্যাসিক গ্রহণ করে নেন। পঞ্চমত, ঐতিহাসিক উপন্যাস, রবীন্দ্রনাথ ঐতিহাসিক উপন্যাসে ইতিহাসের রস খুঁজেছেন। আসলে ঐতিহাসিক উপন্যাসে যে চরিত্র দল নিয়ে কাজ করে তারা অতীতের গর্ভ থেকে উঠে আসে বটে, কিন্তু সেই দ্বন্দ্বব্যাকুল বিশাল পটভূমিতে তারা ব্যক্তি পরিচয়ের আবরণ ছেড়ে মহাকালের দিগন্তে মিশে যান। আর এর ফলে মানবিক সম্পর্কের নতুন নতুন দিক প্রকাশিত হয়। তখনই পাঠকের হৃদয়েতে ইতিহাসের রসের সঞ্চার হয়। ষষ্ঠত, মহাকাব্যের মতোই ঐতিহাসিক উপন্যাসের ভাষার মধ্যে একটা ধ্রুপদী চলন দেখতে পাওয়া যায়। এই যে ধ্রুপদী চলনটা, এর ফলে কি হয়, মানে ভাষা মানে ঐতিহাসিক একটি সময়, এটার ফলে এই ধ্রুপদী চলনের ফলেই কিন্তু আমাদের কাছে বাস্তব হয়ে ওঠে। একটা গম্ভীর মন্থর শব্দ চয়ন করা কিছু, বা উপন্যাসের মধ্যে গম্ভীর শব্দ মন্থর কোনো শব্দ চয়ন, বাক্য বিন্যাসের একটি বিশেষ আদল যখনই গ্রহণ করা হয়, তখনই দেশ কাল কল্পনার আকাশে স্পন্দিত মন্দ্রিত হয়ে ওঠে এবং আমাদের কাছে সেটি একটি চমৎকারিত্ব লাভ করে, সাহিত্যিক চমৎকারিত্ব লাভ করে। এই হলো ঐতিহাসিক উপন্যাসের প্রধান প্রধান বৈশিষ্ট্য। এর সঙ্গে যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে একটি বাংলা সাহিত্যে একটি ঐতিহাসিক উপন্যাস নিয়ে আলোচনা। অনেক ঐতিহাসিক উপন্যাস আছে, বঙ্কিমচন্দ্রের রাজসিংহ আছে, এরকম তুঙ্গভদ্রার তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস, এছাড়া আরো অনেক ঐতিহাসিক উপন্যাস আছে। আমরা যদি তুঙ্গভদ্রার তীরে এইটিকে যদি গ্রহণ করি আমাদের আলোচনায়,
তাহলে দেখা যাক যে এখানে আমরা এতক্ষণ যে ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, চিহ্নিত করলাম যে লক্ষণগুলো, সেইগুলো এখানে কিভাবে ফুটে উঠেছে। বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য এই যে উপন্যাস, যেটার কথা তোমাদেরকে বলছিলাম যে তুঙ্গভদ্রার তীরে, এই উপন্যাসটার উপাদান গৃহীত হয়েছিল রবার্ট সেওয়েল বলে একজন লেখকের। এ ফরগটন এম্পায়ার বলে একটি গ্রন্থ আছে, সেখান থেকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক ঘটনাকে গ্রহণ করেছিলেন। কিন্তু রমেশচন্দ্রের দ্য দিল্লি সুলতানেট গ্রন্থের সংশোধিত অংশটিও শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছিলেন। লেখক এই উপন্যাসের সম্বন্ধে মত প্রকাশ করতে গিয়ে খুব চমৎকার বলেছেন আমার এই কাহিনী ফিকশনাইজড হিস্ট্রি নয়, এটা হিস্টোরিক্যাল ফিকশন। তুঙ্গ এবং ভদ্রা নদীর মিলনস্থলে একটি রাজ্য ছিল বা একটি জায়গা ছিল, জনপদ ছিল, যেটার নাম ছিল বিজয়নগর। এই বিজয়নগরের হিন্দু রাজা ছিলেন দেবরায়, যিনি সেই সময়কার প্রবল মুসলমান আধিপত্যের দিনেও হিন্দু রাজ্য হিসেবে মাথা উঁচু করে অবস্থান করছিলেন। এবং তিনি যে করতে পেরেছিলেন, ভয়ঙ্কর মুসলমান আধিপত্যের সময়ও তিনি যে স্বাতন্ত্র্য বজায় রাখতে পেরেছিলেন, তার প্রধান কারণই হচ্ছে তার নিজস্ব তীক্ষ্ণ বুদ্ধি এবং তার অতুল বাহুবল। এর দ্বারাই তিনি তার রাজ্যকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। অবশ্যই তিনি তার এই উপন্যাসে যেভাবে লেখা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে তিনি তার দুই কর্মচারীকে পেয়েছিলেন, যারা অত্যন্ত তার তার এই রাজ্য বিস্তারের ক্ষেত্রে, রাজ্যকে রক্ষা করার ক্ষেত্রে তাকে একেবারে গভীরভাবে সাহায্য করেছিল। তাদের নাম হচ্ছে অর্জুন ও বলরাম। এরা দুই বন্ধু, এবং তাদের সাহায্যেই কিন্তু তিনি বিরাট বিপদ থেকে নিজের রাজ্যকে রক্ষা করতে পেরেছিলেন। কিন্তু লেখক এই যে উপন্যাসের ঘটনা বলয় বা এই যে উপন্যাসের একটি বিশেষ সময়ের কাহিনীকে, ঘটনাকে তুলে এনেছেন, তার সঙ্গে লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এখানে মানবিক রসাবেদন সৃষ্টি করেছেন, মানবীয় রস পরিবেশন করেছেন বা মানব রস পরিবেশন করেছেন। সেটা কি না, অর্জুন এবং বিদ্যুৎমালা যে প্রেম কাহিনী, তার মধ্য দিয়ে তিনি এটিকে প্রকাশ করেছেন। আবার এই যে ঐতিহাসিক উপন্যাস, সেখানে তো নানা রকম বললাম যে সেই সময়কার রীতি নীতি ইত্যাদিগুলোকে প্রকাশ করতে পারেন লেখক, এমন ভাবে তৈরি করেন যাতে সেই সময়কার রীতি নীতি সমস্ত কিছু, আচার ব্যবহার সমস্ত কিছু প্রকাশিত হয়। সেই রকম হচ্ছে এইরকম সেই রকম উদাহরণও আছে উপন্যাসটার মধ্যে, যে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন দুই ভাই হরিহর ও বুক্ক, তাদের কাহিনী উপস্থাপন করেছেন। এবং সেখানে দেখা যায় যে বিজয়নগরের মানুষ বিশ্বাস করে, রাজা থেকে সাধারণ প্রজা পর্যন্ত, যে হরিহর এবং বুক্ক তাদের নাকি ছায়া শরীর কখনো সখনো দেখা যায়, এবং যখন তাদের ছায়া শরীর দেখা যায় তখনই বুঝতে হবে এই যে রাজ্য, এই যে বাহমনি রাজ্য, এই ভুল বললাম, বিজয়নগর যেটা, এই বিজয়নগরের ওপর তখন কিন্তু কোনো সংকট আসবে যদি এদের ছায়া শরীর কেউ দেখতে পায়। বাহমনি রাজ্য সেই বিজয়নগরকে আক্রমণ করার চেষ্টা করেছে, সেই চেষ্টার মধ্যেই কিন্তু তার এই উদ্যোগের মধ্যেই এই প্রমাণটা আছে। অন্যদিকে জ্যোতিষ যেভাবে কথা বলেছে অর্জুন বর্মা এবং বলরামের জীবনে, তাদের হাত দেখে তাদের জীবন সম্বন্ধে যা যা কথা বলেছে সমস্ত কিছু মিলে গেছে। এই যে দেখো ছায়া শরীরের আবির্ভাব হওয়া, এই যে অর্জুন বা বলরামের জীবনে জ্যোতিষের গণনাটা সত্যি হয়ে যাওয়া, এটা কিন্তু সেই অতীত একটি ছায়াচ্ছন্ন জীবনের নানা রহস্যকে যেন আমাদের কাছে তুলে ধরে। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন থেকেও এখানে বড় হয়ে ওঠে যে একটি সুদূর অতীতের একটি সময়ের যেন একটা ছায়াচ্ছন্ন মায়াবী দর্পণ আমাদের সামনে এসে হাজির হয়েছে। ফলে এগুলোকে এমন বিশ্বাসযোগ্যভাবে লেখক উপস্থাপন করেছেন, যার ফলে এই উপন্যাসটি একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস হতে পেরেছে। একটি যুগ এবং পরিবেশকে তিনি যেমন তুলে ধরেছেন, তেমনি মানব রসকে তিনি পরিবেশন করতে পেরেছেন, তেমনি সেই সময়কার রীতিনীতিকে পরিবেশন করেছেন। এবং উপন্যাসটা পড়লে বুঝতে পারবে একটি বড় একটি প্রেক্ষাপটেতে, একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে উপন্যাসটিকে স্থাপন করেছেন। এর ভাষা ব্যবহারও সেই রকম, এমন ভাবে ভাষা ব্যবহার করেছেন যাতে পাঠক তার কল্পনার মধ্য দিয়ে পৌঁছে যেতে পারে
সেই সুদূর যে অতীতের বিজয়নগরে এবং সেইখানকার ঘটনাবলীর মধ্যে সে নিজের সঙ্গে সেই রাজ্যের একটি আত্মিক যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারে বা একটি যোগসূত্রকে খুঁজে পায়। এইভাবেই দেখতে পাচ্ছি আমরা যে এই উপন্যাসটি, এই তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটি একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস হয়ে উঠেছে। অতএব এই যে ঐতিহাসিক উপন্যাস নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, তার মূল যে জায়গাটা সেটি হচ্ছে এই যে একটি ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হলো, মোটামুটি একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হলো। কিন্তু তার থেকেও বেশি যেটা, সেটা হচ্ছে যে ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করে সেই বৈশিষ্ট্যের মধ্য দিয়ে ঐতিহাসিক উপন্যাসের কাকে আমরা ঐতিহাসিক উপন্যাস বলে চিহ্নিত করব সেইটা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠল। এবং একটি ঐতিহাসিক উপন্যাস শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে, এইটি আলোচনার মধ্য দিয়ে ঐতিহাসিক উপন্যাসে সত্যিই কিভাবে ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলো পরিস্ফুট হয় সেটাও আমরা আলোচনা করে দেখলাম। এরই মধ্য দিয়ে আজকের ক্লাস তোমাদের এখানেই শেষ হলো। ধন্যবাদ।